আজকে টাং থেকে শুরু করেছি। যদি একটা ছবি এঁকে নিয়েছি, ঠিক আছে, যে এটা যদি টাং এর একটা ছবি হয় আমাদের জিভের, তো জিভের যে ওপরের পোর্শনটা, এইটা হচ্ছে বিটার টেস্ট। বিটার টেস্টের জন্য সেন্সিটিভিটি আছে, ঠিক আছে। জিভের যে ওপরের পোর্শনটা, এই পোর্শনটা, এটা হচ্ছে বিটার টেস্টের সেন্সিটিভিটি থাকে। তারপরে সেইখান থেকে একটুখানি নিচে নেমে এসে এই দুটো যে পোর্শন আছে, এই দুটো সেম, এইটা হচ্ছে সাওয়ার সাওয়ার টেস্ট পাই আমরা, ঠিক আছে। তারপরের যে পোর্শনটা আছে, সেই পোর্শনটাতে আমরা সল্টি টেস্ট পাচ্ছি, ঠিক আছে। এই দুটো পোর্শনের সল্টি টেস্ট পাচ্ছি। এবং সামনের যে পোর্শন আছে, একেবারে টাঙের যে সামনের পোর্শন, এটা যদি একটা টাং হয়, একদম সামনের যে পোর্শন, সেখানে আমরা কি টেস্ট পাচ্ছি? সুইট, ঠিক আছে। এই পোর্শনটাতে আমরা সুইটের টেস্ট পাচ্ছি। বোঝা গেছে? বিটা বলেছি, বিটার টেস্ট। মনে রাখবে, পিছনের দিকটা একদম বিটার, সামনের দিকটা সুইট। আর বিটারের পরে যে একদম ওপরের পোর্শন, যেখানে আমাদের তোমার দাঁতগুলো থাকে, ভেতরের দাঁতগুলো থাকে ওরাল ক্যাভিটিতে, তার যে পাশের দুটো জায়গা, সেই দুটো জায়গায় সাওয়ার টেস্ট। এবং তার সামনের যে দুটো জায়গা আছে, লেফট এবং রাইট, সেইটাতে সল্টি টেস্ট পাই, ঠিক আছে। স্পাইসি স্পাইসি কি দিয়ে তৈরি হয়? স্পাইসি তো সমস্ত টেস্টের সমন্বয়ে তৈরি হয়, তাই না? সমস্ত মশলাগুলো তো একসাথে তৈরি হয়। স্পাইসি টেস্ট উনি আলাদাভাবে তো স্পাইসি টেস্টের জন্য কোনো রিজিয়ন মানে দেখিয়ে দেয়নি। আচ্ছা, ঠিক আছে। এরপর টেস্টের জায়গাগুলো দেখে নিলাম। টেস্ট বার্ড গুলো এই জায়গাতে থাকে, ঠিক আছে। উপরের পোর্শনটা বললাম বিটার টেস্ট। হ্যাঁ, ইনফ্লেমেশন অফ দ্য টাং ইজ কল্ড গ্লসাইটিস। টাং এর ইনফ্লেমেশন কে কি বলে? গ্লসাইটিস বলে, ঠিক আছে। এরপর আসছি কন্টেন্ট টেস্ট বার্ড, যেটা হচ্ছে ইন্ট্রিনসিক টেস্ট বার্ড থাকে, ঠিক আছে। ইন্ট্রিনসিক টেস্ট বার্ড থাকে, যেটা হচ্ছে টেস্ট সেন্সেশন গুলো হচ্ছে করে, ঠিক আছে। এখানে বলছে সেন্সরি এরিয়া অফ দ্য টাং এর, মোটামুটি ওই সেন্সরি এরিয়া গুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোথায় বিটার টেস্ট পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়, এগুলোর থেকেই মেনলি কোশ্চেন আসে। তো টিপ অফ অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য টাং হচ্ছে যে ইন্টারপ্রিটেশন অফ সল্ট অ্যান্ড সুইট টেস্ট, ঠিক আছে। সল্ট এবং সুইট টেস্ট সামনের পার্টটা বলছে। তো আমি যেমন বলে দিলাম যে সামনের একদম পার্টটা হচ্ছে যে সুইট টেস্ট আছে, আর বাকি দুটো দিক হচ্ছে যে সল্ট পাবো আমরা। উম আর এটা হচ্ছে যে ফিলিফর্ম প্যাপিলি বলে, ঠিক আছে। এটা যে তোমার সেন্সরি যে এরিয়াটা থাকে, সেই সেন্সরি এরিয়াটার মধ্যে ফিলিফর্ম প্যাপিলি থাকে, তার জন্য আমরা সেন্সেশনটা পাচ্ছি। ওকে, এবার আসছি ব্যাক অফ দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য টার্ম, ইন্টারপ্রিটেশন অফ বিটার টেস্ট। ব্যাক অফ দ্য টাঙে আমাদের বিটার টেস্ট পাচ্ছি, ঠিক আছে। বিটার টেস্ট কিসে পাচ্ছি? সার্কামভিলেট প্যাপিলি। সার্কামভিলেট প্যাপিলি যে সেলগুলো থাকবে বা সেই রিজিয়নটা থাকবে, সেই জায়গাতে হচ্ছে আমরা বিটার টেস্টটা পাচ্ছি। আর সাইড অফ ল্যাটারাল পার্ট অফ দ্য টাং হচ্ছে সাওয়ার টেস্ট পাচ্ছি, ফাঙ্গিফর্ম প্যাপিলি। এখানে এই পোর্শনটা একটু মনে রাখতে হবে। এই যে পোর্শনটা, ব্যাস এইটুকুই ইম্পর্টেন্ট এখানের মধ্যে থেকে। পোস্টেরিয়র মানে কি উল্টো ম্যাম? হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ডে আসছি। স্যালাইভা আমরা সবাই জানি, আমাদের যে মেনলি বলতে গেলে মুখের থেকে যে থুতু বেরোয়, সেটাকে আমরা স্যালাইভা বলছি। দে প্রডিউস স্যালাইভা, ঠিক আছে। স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের যে মুখের মধ্যে আছে, সেটা স্যালাইভা প্রডিউস করছে। আচ্ছা, এখানে ছবি তো নেই মনে হচ্ছে। হ্যাঁ, ছবি আছে। হ্যাঁ, সাবলিঙ্গুয়াল, যেখানে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা আছে না, ওটার পাশেই হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড থাকার কথা। আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ডকে আবার ভাগ করেছে, দেখি। মেনলি স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে, আমি দেখছি এখানে কি লিখেছে। স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে মেনলি, যদি এটা জিভ হয়, ঠিক আছে, এরকম জায়গায় স্যালাইভারি গ্ল্যান্ডটা হচ্ছে অবস্থান করে।
ঠিক আছে? জিভের এইরকম জায়গাতে স্যালাইভারি গ্ল্যান্ডটা অবস্থান করছে। হুম? আসছি এবারে, they produce saliva, they also secrete amylase, an enzyme which break the starch into maltose. আগেই বলেছিলাম হচ্ছে যে এখানে অ্যামাইলেজ সিক্রেট হয়, ঠিক আছে? অ্যামাইলেজ সিক্রেট যে হচ্ছে সেটা হচ্ছে যে একটা এনজাইম যেটা স্টার্চ যেটা আছে, আমরা খাবারের সঙ্গে যে স্টার্চটা গ্রহণ করছি, তো ওই স্টার্চটাকে ভেঙে ম্যালটোজ তৈরি করছে। স্টার্চ জাতীয় কোনো খাবারের নাম বলতে পারবে কেউ? আহ, শোনা যাচ্ছে না কিছু? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আহ, এরপর আসছি, there are three main parts of salivary glands, includes হচ্ছে parotid gland, সাব ম্যান্ডিবুলার হবে, এটা সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড হবে, ঠিক আছে? সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড এবং সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। আমি বললাম না এইরকম জায়গাতে হচ্ছে মেনলি স্যালাইভারি গ্ল্যান্ডটা থাকছে। সেটা তিনটে, মোটামুটি এরকম জায়গাতে থাকছে, তিনটে পার্ট বলেছে, ঠিক আছে? তিনটে পার্টের মধ্যে সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার আর প্যারোটিড, এই তিনটে বলেছে। হ্যাঁ, তোমরা এগুলো ভাগগুলো মনে রাখতে একটুখানি মনে রাখার চেষ্টা করবে। সাবম্যান্ডিবুলার, প্যারোটিড আর হচ্ছে যে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড হচ্ছে যে দুটো থাকে, সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডও দুটো থাকবে, আবার প্যারোটিড গ্ল্যান্ডও হচ্ছে দুটো থাকবে। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড ইজ লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। এটা হাইলাইট করে রাখো, হ্যাঁ। প্যারোটিড গ্ল্যান্ড ইজ লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। আচ্ছা, এরপর আসছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড হচ্ছে স্মলেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড আমি বলেছিলাম যে কানের পাশের যে দুটো ইয়ে থাকে সেটা প্যারোটিড গ্ল্যান্ড। আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড হচ্ছে যে এটা, এই পোর্শনটাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড বলছে, স্মলেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। The submandibular gland mainly gland's main excretory duct is the Watson duct. ওয়াটন ডাক্ট, ঠিক আছে? ওয়াটন। আচ্ছা, through this they are emptied our secretion in oral cavity. সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডটা হচ্ছে যে মেইন এক্সক্রিটরি ডাক্ট, যেটা হচ্ছে যে ওয়াটন ডাক্ট হিসেবেও পরিচিত, ঠিক আছে? ওয়াটন ডাক্ট বলা যায় না কখন কোন কোশ্চেন আসে, এই টার্মগুলোই হয়তো তুলে দেবে। তুমি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড জানো, কোথায় অবস্থান সবকিছু জানো, কিন্তু টার্মটা তুলে দিল। এটা হচ্ছে মেইন এক্সক্রিটরি ডাক্ট, যেটা হচ্ছে সিক্রেশনটাকে এমপ্টিড করছে, ঠিক আছে? দ্য প্যারোটিড গ্ল্যান্ড inflamed in mumps viral infection which occur in children. Mumps viral infection which occur in children. প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে যে ইনফ্লামেশন হলে মামস দেখা যায়। মামস হচ্ছে যে একটা দেখবে কানের নিচগুলো, বা যে বাচ্চার হয় দেখবে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, কানের পাশগুলো দুটো ফুলে যায়, ঠিক আছে? ওটা একটা ভাইরাল ইনফেকশন। হোয়াইট টোন, হ্যাঁ, মনে রাখাই হচ্ছে কথা। যা হোক, মনে রাখতে পারে যা যেভাবে খুশি। আচ্ছা, স্যালাইভার কম্পোনেন্ট গুলো এখানে বলে দিয়েছে, একবার শুনে নাও। মনে থাকলে রাখবে, না হলে অতটাও কিছু ইম্পর্টেন্ট নয়। স্যালাইভা একদম একটা, স্যালাইভার তবে পিএইচ টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যালাইভার পিএইচ ইম্পর্টেন্ট। ব্লাডের পিএইচ কত, ইউরিনের পিএইচ কত জানা আছে? সৌমি উত্তর দিয়েছিল স্টার্চ জাতীয় খাবার হচ্ছে রাইস। ব্লাডের পিএইচ 7.3 to 3.5 থেকে 7.45, ঠিক আছে? তো স্যালাইভার পিএইচ হচ্ছে 6.35 থেকে 6.85, স্লাইটলি অ্যাসিডিক। ইউরিনের পিএইচ 4.5 to 6। পিএইচ গুলো যেগুলো
মানে যা কিছু পিএইচ দিতে পারে। প্যানক্রিয়াটিক ফ্লুইডের পিএইচ জানা আছে কারো? প্যানক্রিয়াটিক ফ্লুইডের পিএইচ? আগের বারে কিন্তু পিএইচ নিয়ে কোশ্চেন দিয়েছিল। ইউরিনের যখন একটা রেঞ্জে বলছি না, তখন অতটা অ্যাকিউরেট কোনো কিছুই হয় না, বুঝতে পেরেছো? অপশনে যেটা তুমি সব থেকে অ্যাকিউরেট কাছাকাছি পাচ্ছ, সেই রকমটাই হচ্ছে যে তোমার ইয়ে করবে, ঠিক আছে? মেনলি স্যালাইভা কনসিস্ট অফ টু ফ্লুইডস, মিউকাস অ্যান্ড সেরাস। ঠিক আছে, মিউকাস এবং সেরাস দুটো টাইপস এর ফ্লুইড নিয়ে একটা স্যালাইভা গঠিত হচ্ছে। ভলিউম কত থাকে? 0.3 থেকে 0.4 ml পার মিনিট। ঠিক আছে, ভলিউম কত থাকে? 0.3 থেকে 0.4 ml পার মিনিট। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পেয়েছো? সবার কাছে আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন? আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেন প্রত্যেকটা মুখস্থ থাকে, ঠিক আছে? কারণ প্রথমবার সিবিটি হয়েছে, আমরা কিছুই জানি না যে সেকেন্ড টাইম সিবিটির কিরকম কোশ্চেন হবে, বা তোমার কতটা ডেপথে যাবে, বা ইজি হবে কি টাফ হবে, ঠিক আছে? তো যেন আগের বারের যে সিবিটি হয়েছে তার পোস্ট বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং এবং জিএনএম এর সমস্ত যে ব্যাচ গুলো হয়েছে, সে সমস্ত কোশ্চেন গুলো অ্যাটলিস্ট মানে চোখের সামনে যেন 1 সেকেন্ডও না লাগে অ্যান্সার করতে। হ্যাঁ, আর এরম ভাবেও করে যাবে যে ধরো পিএইচ কোনো কোশ্চেনে পেলে, যে আগের বারের কোশ্চেনে পিএইচ হচ্ছে ইউরিনের চেয়েছে, ঠিক আছে, ইউরিনের পিএইচ চেয়েছে, তাহলে মোটামুটি যেগুলো পড়ছো সেগুলোর মোটামুটি একটা আইডিয়া করে পিএইচ গুলো সমস্ত কিছু একটা ছোট নোটে লিখে দিবে, স্টিকি নোটে লিখে দেওয়ালে চিটিয়ে রাখবে যে এটার পিএইচ এটা, এটার পিএইচ এটা, ঠিক আছে? একটা কোশ্চেন অ্যাটেম্প করাও কিন্তু অনেক বড় ব্যাপার। ওই ছোট অ্যাক্টিভিটিটার জন্য তুমি হয়তো একটা কোশ্চেন এক্সট্রা অ্যাটেম্প করে এলে। যাই হোক, পিএইচ হচ্ছে যে স্যালাইভার পিএইচ 6.35 থেকে 6.85, স্লাইডলি অ্যাসিডিক। কম্পোজিশন কি কি থাকে? স্যালাইভা কম্পোজড অফ ভ্যারাইটি অফ ইলেকট্রোলাইটস, electrolytes including sodium, potassium, calcium, magnesium, bicarbonate, phosphate. Also found in saliva are immunoglobulins, protein, enzyme, mucin, nitrogenous product, urea and ammonia. সমস্ত কিছু মিলে স্যালাইভার মধ্যে আছে, এটাই মনে রাখবে। মোটামুটি যা কিছু আছে শরীরের মধ্যে ইলেকট্রোলাইটস, সমস্ত কিছু ইলেকট্রোলাইটস বাদ দিয়ে প্রোটিন, এনজাইম, মিউসিন সমস্ত কিছু মিলে স্যালাইভার মধ্যে থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে টিথ। আচ্ছা, পোস্ট পিএসসি কোশ্চেন কারো কাছে আছে? পোস্ট পিএসসি কোশ্চেন ও ওখানে কেউ কেউ বলছে যে দাদা গ্রুপে দিয়েছে। দাদা কি গ্রুপে বিএসসি এবং জিএনএম এর কোশ্চেন দিয়েছে? আমার কাছে জিএনএম এবং বিএসসিরই কোশ্চেন আছে, পোস্ট বিএসসি দেখতে হবে একবার। আচ্ছা, টিতে আসি। টিতে আসছি। টিতে হচ্ছে যে অ্যাডাপ্টেড অ্যাডাপ্টেড ফর মেকানিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশনের জন্য কেমিক্যাল ডাইজেশন আর মেকানিক্যাল ডাইজেশন পড়লাম। টিথ হচ্ছে আমাদের তৈরি হয়েছে অ্যাডাপ্টেড ফর মেকানিক্যাল ডাইজেশন, মানে তোমার ফুড পার্টিকেল গুলোকে মেকানিক্যালি ভাঙার জন্য, ঠিক আছে? ইন ওরাল ক্যাভিটি 20 deciduous or primary teeth are developed before the age of 6 বছর হওয়ার আগে 20টা ডেসিডুয়াস আর প্রাইমারি টিথ গুলো আমাদের গঠন হয়ে যাচ্ছে। বাই দ্য এজ অফ 7, 1 বছর পরেই 32 পার্মানেন্ট অর টিথ আমাদের গঠন হয়ে যাচ্ছে বা একজন বাচ্চার মধ্যে, ঠিক আছে? আর ডেভেলপড এন্ড আর ডিভাইডেড ইন্টু 4 টাইপস। তার 4টে টাইপসে ভাগ হচ্ছে কি কি? ইনসিজার্স, ক্যানাইন্স, প্রিমোলার্স এবং মোলার্স। সবাই জানি, যদিও আমরা দাঁত সবাই পড়ে এসেছি বারবার।
তো সবাই জানি যে ইনসিজার, ক্যানাইন্স, প্রিমোলার এবং মোলার এই 4 ধরনের দাঁত হচ্ছে। এটা হচ্ছে যে 32 পার্মানেন্ট আর সেকেন্ডারি টিথ আমাদের যে গঠন হচ্ছে 7 বছরের মধ্যে সেইটা। ঠিক আছে? ইনসিজার হচ্ছে ফর কাটিং অ্যান্ড বাইটিং দ্য ফুড, কাটিং এবং বাইটিং দ্য ফুড। ক্যানাইন্স হচ্ছে হ্যাভ ওয়ান পয়েন্টেড কাস্পস অন দেয়ার বাইটিং সারফেস ইউজড ফর টিয়ারিং অফ ফুড। ঠিক আছে? প্রিমোলার হচ্ছে হ্যাভ টু পয়েন্টেড কাপস অন দেয়ার বাইটিং সারফেস ইউজ ফর ক্রাশিং অ্যান্ড টিয়ারিং দ্য ফুড। মোলার্স হচ্ছে গ্রাইন্ডিং দ্য ফুড। ঠিক আছে? এগুলো কিরকম ভাবে থাকে? 2 1 2 3, 2 1 2 3 হিসেবে থাকে। টিপের ছবি অবশ্যই দেওয়া উচিত ছিল, এখানে দেয়নি। সরি, দিয়েছে, পেজটা উল্টো আছে। ঠিক আছে? আচ্ছা, 2 1 2 3 বললাম, তাই তো? 2 1 2 3 হিসেবে থাকছে টিথ গুলো। এখানে আছে দেখো, টুথ হ্যাজ 3 রিজিয়ন: ক্রাউন, রুট এবং নেক। ক্রাউন, রুট এবং নেক, 3টে রিজিয়ন থাকে একটা দাঁতের। একটা দাঁতকে দেখলে সবারই দাঁত ভেঙেছে, আবার দাঁত তৈরি হয়েছে, নিশ্চয়ই হাতে নিয়ে দাঁত দেখা আছে সবার। তো ক্রাউন হচ্ছে যে ভিজিবল পোর্শন, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই একটা দাঁতে, সেই জায়গাটাকে ক্রাউন বলছে। রুট হচ্ছে যে যেটা হচ্ছে যে তোমার ভেতরে তোমার ইয়ে হয়ে আছে, গেথে আছে। ঠিক আছে? আর নেক হচ্ছে যে তার মাঝের যে পোর্শনটা, সেই পোর্শনটাকে হচ্ছে নেক বলছে। এরপর আসছি ইনসিজার। ইনসিজার বললাম ইনসিজার 1, ইনসিজার 2। ঠিক আছে? ইনসিজার 1, ইনসিজার 2, 2 1 3 3, 2 1 2 3 বললাম, সরি ভুলে যাচ্ছি। 2 1 2 3 বলেছি। ঠিক আছে? এখানে দুটো 1 2 ইনসিজার আছে, 2 1। আর 1 হচ্ছে যে 3 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যানাইন বললাম। এদিকে দেখো, এখানে দুটো পেলাম, এখানে একটা করে পাচ্ছি দুদিকে। ঠিক আছে? তারপরে যাচ্ছি প্রিমোলার্স। প্রিমোলার্স পাচ্ছি দুটো করে দুই সাইডে। এখানে দুটো পেলাম, এখানে একটা পেলাম, এখানে আবার দুটো পেলাম, এখানে পাচ্ছি 3টে। তাহলে কি হচ্ছে? ওই হিসাবে 2 1 2 3 এরকম ভাবে দাঁতগুলো আছে আমাদের। ঠিক আছে? আবার এটা তো নিচের চোয়ালটার মধ্যে আছে, উপরের চোয়ালে আবার সেম ভাবে একই রকম থাকবে। বোঝা গেছে? ইনসিজার থাকে দুটো করে, মানে একটা একটা দিকের পার্টটা যদি ধরি, এইটাকে যদি না ধরি, তখন দুটো, একটা, দুটো, 3টে। কিন্তু দুটো দিকের যদি ধরি, তখন টোটাল আমি ইনসিজার পাচ্ছি একটা চোয়ালের মধ্যে। হ্যাঁ, অ্যাডাল্টের ক্ষেত্রে। 6 বছরের বাচ্চার ক্ষেত্রে এটা নয়। ঠিক আছে? 6 বছরের বাচ্চার ক্ষেত্রে 21টা থাকে। 2 1 2 3 যেটা বলছি, এদিকে দুটো এদিকে দুটো, তাহলে 4টে। আর ক্যানাইন হচ্ছে যে এদিকে একটা এদিকে একটা, তাহলে 4টে, 5টে, 6টা, 7 8 32, আমাদের 32 জোড়া দাঁত থাকে। বোঝা গেছে নাকি আবার বলতে হবে? আচ্ছা, পেডিয়াট্রিক তোমাদের কি পোর্শনটা হয়ে গেছে? পেডিয়াট্রিকে কিন্তু এগুলো আবার আলাদা করে আছে। ঠিক আছে? পেডিয়াট্রিকের ক্ষেত্রে এখন আপাতত মনে রাখো যে 2 1 2 2 2 1 2 3 এর ব্যাপারটা যেটা পেডিয়াট্রিকে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোন ম্যাম পড়িয়েছেন পেডিয়াট্রিকে? হ্যাঁ, দাঁতের গুলো তো
হ্যাঁ, আচ্ছা। দাঁতের গুলো তো পড়তেই হবে, কারণ হচ্ছে যে তোমার আহ দাঁতের পুরো পোর্শনটাই পড়তে হবে। ইনসিজার কটা থাকে, ক্যানাইন কটা থাকে, এগুলো থেকে কোশ্চেন আছে, যে পেডিয়াট্রিকের ক্ষেত্রে কটা থাকছে আর তোমার অ্যাডাল্টের ক্ষেত্রে কটা থাকছে, কিভাবে থাকে। এই যে 2 1 2 3 যে ব্যাপারটা বললাম, 2 3 যে ব্যাপারটা বললাম, আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা 2 1 0 2 মেবি, হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে 2 1 0 2। তো ওইটা জিনিসটা মনে রাখবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। আর হচ্ছে যে কটা দাঁত থাকে কাউন্টও বলতে পারে, ঠিক আছে, কত বছরের, কিভাবে কোশ্চেন আছে, কত বছরের মধ্যে কটা দাঁত তৈরি হয়, আর হচ্ছে যে একজন অ্যাডাল্টের কটা দাঁত থাকে, ঠিক আছে, এইগুলো বলে, এগুলো জিজ্ঞাসা করে। হ্যাঁ, সম্ভবত কোন দাঁতটা কি কাজে লাগে সেটা বলে না, অতটা কোশ্চেনের মধ্যে আসে না, ঠিক আছে। তো teeth are composed of dentin which covered by a layer called enamel. এনামেল আমরা সবাই জানি, এনামেল থাকে আমাদের দাঁতের মধ্যে, যেটা হচ্ছে যে ক্রাস্ট, মানে দাঁতের যে ক্রাস্টটা থাকে সাদা কালারের, সেটা হচ্ছে এনামেল বলছি। 90% এনামেল দিয়ে তৈরি হয়, সেটা 90% ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় এনামেলটা। মোটামুটি এনামেল মানে ক্যালসিয়াম ধরা যেতে পারে, ঠিক আছে। টুথ এনামেল is the hardest part of the body. টুথ এনামেলটা হচ্ছে আমাদের বডির হার্ডেস্ট পার্ট, হাড়ের থেকেও অনেক শক্ত, ঠিক আছে। ইনফ্লামেশন অফ গামস অর জিঞ্জিভাল ইজ কল্ড জিঞ্জিভাইটিস। ইনফ্লামেশন অফ গাম তাকে কি বলছে, জিঞ্জিভাইটিস। ডিজিজ কন্ডিশনে পাবো নিশ্চয়ই। ইনফ্লামেশন অফ দ্য গাম ইজ কল্ড জিঞ্জিভাইটিস। এটা বুঝতে পারোনি মানসী, আমি বলছি যে আচ্ছা, এই ছবিটা বাদ দাও, এই ছবিটা এটা দরকার নেই, ঠিক আছে। একটা নিজের মতো করে ছবি বানাও, ঠিক আছে, নিজের পেজে নিজের মতো করে ছবি বানাও। এইটা যদি তোমার নিচের চোয়ালটা, ঠিক আছে, তুমি হাঁ করেছো, এটা তোমার নিচের চোয়াল হলো। এই নিচের চোয়ালটাকে একদম দুটো ভাগে ভাগ করলাম, ঠিক আছে, সমান দুটো ভাগে ভাগ করেছি। আর কে কে বুঝতে পারেনি দেখি, সমান দুটো ভাগে ভাগ করেছি। এখানে আমার ফর্মুলা কি, 2 1 2 3, ঠিক আছে। আমার কি কি দাঁত থাকে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। কি কি দাঁত থাকছে, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার। এখানে দেখো সামনের দিকে তোমার 4টে দাঁত আছে, মোটামুটি একই ধরনের দেখতে, কারো একটু আগে পিছে আছে, কারো একটু সামনে আছে, কারো একটু পিছনে আছে, কিন্তু মোটামুটি 4টে দাঁত আছে, বোঝা গেছে। এই 4টে দাঁতকে আমরা কি বলছি, ইনসিজার বলছি। কি বলছি, যেমন আমি আঁকছি খাতায় সেরকম আঁকো, না হলে বোঝা ফর্মুলার ব্যাপারটা কি। ম্যাম এটা নয়, এটা নয়, কি কি বলছো। পিয়াজ যাদবে আলাদা আছে সেটা নিয়ে বলছো, মানসী কি বলছে বুঝতে পারেনি। কে বুঝতে পারেনি, কি বুঝতে পারেনি বলো তো। পিয়াজ যাদব দেখতে হবে না, এখন আমি যেটা বলবো সবকিছু পিয়াজ যাদবে রিলেট করতে হবে না, কিছু কিছু জিনিস পিয়াজ যাদবে উল্টো দিক করে আছে, পিয়াজ আমি সামনের দিক থেকে বলছি পেছন দিকে, পিয়াজ যাদবে পেছন দিক থেকে সামনের দিকে করে দিয়েছে, আর কিছুই না। 3 2 1 2 করে দিয়েছে পসিবলি, নাকি 3 2 1 2 করে দিয়েছে, হ্যাঁ 3 2 1 2 করে দিয়েছে, পিয়াজ যাদবে পিছন দিক থেকে করে দিয়েছে, বুঝেছো কথাটা। একটা ফর্মুলা বুঝে যাও, তারপর অন্য বইটা দেখবো।
হ্যাঁ, উল্টো করে দেওয়া আছে ওটা, আর কিছু না। আমি যে ইয়েটা বললাম সেটা বোঝা গেছে তো? এই ধরো এটা চোয়াল, এটার মধ্যে 4টে হচ্ছে ইনসিজার আছে, ঠিক আছে? এরপরে আসছে ক্যানাইন, ক্যানাইন এইদিকে একটা এইদিকে একটা, দুটো ক্যানাইন হলো। তার মানে এখানে যদি আমি একটা পোর্শনকে ওরা ধরে বলেছে, ঠিক আছে, দুই, তারপরে এক হলো ক্যানাইনের, পরে আসছে প্রিমোলার, প্রিমোলারও আবার দুটো আছে, তারপরে এখানে দুই হলো, এইদিকেও আবার দুটো প্রিমোলার থাকবে, প্রিমোলার দুটো হলো, তারপরে মোলার পাচ্ছি 3টে, তাহলে 3 হলো। বোঝা গেছে? 2 1 2 3 ব্যাপারটা। মানসী বোঝা গেছে? হ্যাঁ, তো এইটা হচ্ছে যে একদিকের পোর্শনটা হলো, আদার দিকের যে পোর্শনটা আছে সেইটাও কিন্তু সেম হবে। 2 1 2 1 দুটোকে নিয়ে একসাথে করতে গেলে আমাকে 4 2 4 6 এই রকমের একটা ফর্মুলা পাচ্ছি। কিন্তু এটা মোটামুটি আমরা সামনের থেকে পিছনের দিকে যখন যাচ্ছি তখন 2 1 2 3, আর পিছনের দিক থেকে মানে গলার দিক থেকে সামনের দিক থেকে, মানে গলার দিক থেকে সামনের দিকে এলে 3 2 1 2, ঠিক আছে? আর বাচ্চাদের ক্ষেত্রে যে ফর্মুলাটা বললাম 2 0 2 1, সেটা 2 0 1 2, সরি, বাচ্চাদের ক্ষেত্রে 2 1 0 2। মাত্র কি বললাম বাচ্চাদের ক্ষেত্রে? সামনের দিকে, হ্যাঁ, 2 1 0 2, এটাই বলছি। ব্যাস। টাইম। হ্যাঁ, এরপরে ইসোফেগাস। ইসোফেগাস কোন জায়গাটা? যে কোনো একটা ইয়ে গ্যাস্ট্রো ইয়ে ছবি দেখো। ইসোফেগাস হচ্ছে যে তোমার মাস্কুলার অর কোলাপসিবল টিউব অফ 23 সেন্টিমিটার লং অ্যান্ড অ্যাবাউট 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার, 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার অ্যান্ড 25 সেন্টিমিটার লং। ইসোফেগাস কোন জায়গাটা? আমাদের জাস্ট মুখগহ্বরটা শেষ হচ্ছে, তার নিচ থেকে যে লম্বা ক্যানালটা বেরিয়েছে সেই জায়গাটাই হচ্ছে ইসোফেগাস, ঠিক আছে? তোমরা এত মেসেজ করছো, সমস্ত মেসেজে রিপ্লাই করতে গিয়ে আমি পড়াতেই পাচ্ছি না। এতগুলো রিপ্লাই করতে গিয়ে আমার টাইমে ক্লাসটা শেষ করতে পারছি না। আর মেসেজ দেখতেও হবে তোমাদের ডাউট গুলো জানার জন্য। এরপর ইসোফেগাসে কি আছে? ইসোফেগাস কানেক্ট টু ফ্যারিংস। তো ইসোফেগাসটা হচ্ছে ফ্যারিংস এর সাথে আর স্টমাকের সাথে, উপরে ফ্যারিংস এর সাথে ইসোফেগাসটা জোড়া হয়ে আছে, আর নিচে কি না স্টমাকের সাথে জোড়া হয়ে আছে। দুটোর মাঝখানে ইসোফেগাসটা আছে। কোন ক্যাভিটিতে থাকে? ইসোফেগাসটা হচ্ছে মিডিয়াস্টিনাম অফ দ্য থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে, ঠিক আছে? ইসোফেগাসটা মিডিয়াস্টিনাম অফ থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকছে। বোঝা গেছে? ইসোফেগাস ইজ অ্যানাটমিক্যালি ডিভাইডেড ইনটু 3 পার্ট। 3টে পার্টে ভাগ করা হচ্ছে ইসোফেগাসকে, কি না সার্ভাইকাল ইসোফেগাস, থোরাসিক ইসোফেগাস এবং অ্যাবডোমিনাল ইসোফেগাস। সার্ভাইকাল ইসোফেগাসটা একদম হচ্ছে যে ওপরের পার্ট, তারপরে আসছে থোরাসিক, থোরাক্সের জায়গাটা হচ্ছে থোরাসিক পার্ট, এবং অ্যাবডোমিনালের জায়গাটা যখন হচ্ছে যে স্টোমাকের সঙ্গে অ্যাটাচ হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তোমার অ্যাবডোমিনাল ইসোফেগাস। বোঝা যাচ্ছে কি ইসোফেগাসের জায়গাটা? এই ধরো মানুষের মুখটা এটা হলো, ঠিক আছে, মুখের থেকে এইরকম আসছে, তো এইখান থেকে যে জায়গাটা বেরিয়ে যাচ্ছে, লম্বা যে ইয়েটা বেরোচ্ছে না, এটা হচ্ছে যে তোমার ফ্যারিংস। এখানে ফ্যারিংস ল্যারিংস এই জায়গাটা পাচ্ছি। তো এই যে জায়গা, এই যে পার্টটা যেখান থেকে স্টমাকটা স্টার্ট হবে, তো সেই জায়গাটাকে আমরা ইসোফেগাস বলছি, এই লম্বা পার্টটা। তো ওইটাকে হচ্ছে 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেরটা হচ্ছে যে কি বললাম, প্রথমেরটা সার্ভাইকাল, ঠিক আছে, প্রথমেরটা হচ্ছে সার্ভাইকাল, তারপর এটা থোরাসিক, তারপর এটা অ্যাবডোমিনাল। বোঝা গেছে পার্ট গুলো? একটা রাফ করে এঁকে রাখবে, হ্যাঁ। এরপরে আসছি আহ একটা টার্ম দিয়েছি, ইট passes through the diaphragm at an opening that is called diaphragmatic hiatus. diaphragmatic hiatus কাকে বলছে? যে ডায়াফ্রাম দিয়ে যে জায়গাটা দিয়ে ও পাস হচ্ছে সেখানে একটা ওপেনিং আছে, সেই জায়গাটাকে বলছে ডায়াফ্রামেটিক হাইটাস, ঠিক আছে? আচ্ছা, জিইআরডি বলে যে ইয়েটা আছে সেটা বলে দিই। the if the lower esophageal sphincter falls to loose openly
close open properly, falls to close properly, then it lead to GERD, and that is OFAS is known as Barrett's esophagus. ঠিক আছে, এখানে ধরো ইসোফেগাসটা ইসোফেগাস থেকে এমনি করে স্টমাকটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ইসোফেগাস থেকে এরকম ভাবে স্টমাকটা তৈরি হলো, ঠিক আছে। এই যে এইখানটায় একটা স্ফিংটার আছে, ঠিক আছে, এরকম একটা জায়গাতে একটা স্ফিংটার আছে। কি হয় না, লিকুইড খাবার যা কিছু স্টমাকের মধ্যে এন্টার করলো, স্টমাকে তো খানিকক্ষণ থাকে, তারপরে তো পাচনের জন্য লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে, ঠিক আছে, স্টমাকে খানিকক্ষণ থাকছে। তো স্টমাকে যখন থাকে তখন সেই যে HCl খরিত হয়, যে এনজাইম গুলো আমাদের খরিত হচ্ছে, এইখানে যে স্ফিংটারটা আছে, এই স্ফিংটারটা তোমার ডিস্টারবেন্সের জন্য, এখানে ছবিটা মোর প্রপার রাখলে কিরকম হবে না, এইরকম ভাবে একটুখানি, সরি, এরকম ভাবে একটুখানি এইটা আছে, আর এটা হচ্ছে একটুখানি এরকম জায়গাটা চড়ে আছে, ভালো করে রাখা যাচ্ছে না, আঙুল দিয়ে আছি তাই। তো এই যে জায়গাটা ফর্ম হলো না, এই জায়গাটাকে বলা হচ্ছে একটা স্ফিংটার, ঠিক আছে। এখানে মাসেল বা টিস্যু লেয়ার গুলো কিরকম আছে, এটা যখনই খাবারটা নিচে দিয়ে নেমে গেল তখনই এটাকে ক্লোজ করে দেয়, ঠিক আছে, ওটাকে বন্ধ করে দেয়। যখন মানে তোমার যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে বা বারবার ধরে দেখবে অ্যাসিডিক ইয়েটা ওঠে, ঠিক আছে, তো এই স্ফিংটারটা কি হয়, সারাক্ষণ ওপেন হয়ে যায়, এটা যে বন্ধ হওয়ার ক্লোজ হওয়ার, এটা ক্লোজ হয় না, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্লোজ হয় না, তখন এই সিমটমসটা দেখা যায়, GERD সিমটমসটা দেখা যায়, ঠিক আছে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিগার্ডিটেশন না কি একটা ছিল, কারণটা আমি ভুলে গেছি, ওই রকমই হবে একটা। কি ছিল বলতো, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, হ্যাঁ, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ ছিল, ঠিক আছে। ওই রিফ্লেক্সটা যে হচ্ছে তোমার ভেতরে যে স্টমাকের মধ্যে যে ফ্লুইডটা থাকছে বা স্টমাকের মধ্যে যে খাবারটা থাকছে, সেটা অ্যাসিডিক যে ইয়েগুলো থাকছে, এনজাইমটা কাজ করতে করতে ওটা উপরের দিকে উঠে যাচ্ছে, কি হয়, হার্টবার্ন হয়, ঠিক আছে। যত ওই অ্যাসিডটা যদি মনে করো তোমার ইসোফেগাস দিয়ে হয়েছে আমাদের মুখের মধ্যে, যেটাকে ঢেকুর বলে, ঠিক আছে, ঢাকার বলে অনেকে, তো ওই জিনিসটা যে আসছে, ওই জিনিসটা আসার মানে জায়গাটা তো তোমার হার্ট, ইসোফেগাসের পাশেই তো হার্ট থাকছে, বারবার ধরে ওই অ্যাসিডটা যদি ইয়ে হচ্ছে, তখন হার্টকে ওটা প্রবলেম করছে, তখন তোমার হার্ট বার্ন হচ্ছে খানিকটা, GERD-টা মনে রাখবে, হ্যাঁ। এরপর আসছি ফাংশন, ট্রান্সপোর্ট ফুড অ্যান্ড ফ্লুইড আফটার বিং সোয়ালোড, আমরা সবাই জানি নো অ্যাবসর্পশন অফ নিউট্রিয়েন্টস টেকস প্লেস ইন দ্য ইসোফেগাস, ইসোফেগাসে কিন্তু কোনো অ্যাবসর্পশন হয় না নিউট্রিয়েন্টসের, ইসোফেগাস শুধুই ট্রান্সফার করে দেয় জিনিসটাকে, আর ওই ইসোফেজিয়াল স্ফিংটারটা হচ্ছে যে ওটা বন্ধ থাকে। এটা কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যখন মানুষের এজ তোমার 40 থেকে মানে আইডিয়াল ভাবে ধরা হয় একজন অ্যাডাল্টের যখন 40 টু 45 এর ওপরে এজ হয়ে যায়, তখন এই ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা দেখা যায়, ঠিক আছে। এখানে আবার ইসোফেজিয়াল যে স্ফিংটারটার কথা বললাম, এটা হচ্ছে আপার ইসোফেজিয়াল স্ফিংটার এবং লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, এই দুটো ভাগেও ভাগ করা হয়েছে, ঠিক আছে। বিটুইন আপার পার্ট অফ দ্য ইসোফেগাস অ্যান্ড ল্যারিঙ্গোফ্যারিস, এখান থেকে ইসোফেগাসটা তৈরি হচ্ছে, সেইখানে একটা স্ফিংটার আছে সেখানে লক করার জন্য, আর যেখানটায় হচ্ছে ইসোফেগাস আর স্টমাকের যে সংযোগস্থল, সেইখানটায় একটা যে মানে বন্ধ করার জায়গা, সেই জায়গাটা বোঝা গেছে। এরপর আসছি স্টমাক, স্টমাকের মধ্যে কিছুই না, সমস্ত কিছু তোমাকে ওই ইয়েগুলো মনে রাখতে হবে, যেগুলো প্যারামিটার গুলো আছে, পার্ট গুলো আছে, ঠিক আছে, কত ক্যাপাসিটি, কত কি, এখান থেকে এইরকম টাইপসেরই কোশ্চেন ধরে, আর স্টমাকের ভিল্লাই গুলো, তারপরে লেয়ার্স গুলো, এগুলো থেকে কোশ্চেন আছে। আচ্ছা,
স্টমাকের হচ্ছে যে মেইনলি 4টে রিজিয়ন থাকে, বলে দিই 4টে হচ্ছে কার্ডিয়া, ফান্ডাস, বডি আর পাইলোরাস। এই 4টে রিজিয়ন কিন্তু স্টমাকের থাকে, ঠিক আছে। পাইলোরিক রিজিয়ন, 4 অ্যানাটমিক্যাল রিজিয়ন, এই যে স্টমাকের 4টে রিজিয়ন থাকে। কার্ডিয়া হচ্ছে যে জায়গাটাতে এরকম স্টমাকটা হয়, ছবি নেই বলে ছবিটা একে একে বোঝাতে হচ্ছে বারবার ধরে। 4টে রিজিয়নের মধ্যে এইটা যদি স্টমাকটা হয় তাহলে এই জায়গাটাকে ফান্ডাস বলছে, এই জায়গাটাকে বডি বলছে, এই জায়গাটাকে বলছে, দাঁড়া এক মিনিট, পাইলোরাস বলছে এই জায়গাটা, কার্ডিয়াক, ফান্ডাস, বডি এন্ড কার্ডিয়াক, কার্ডিয়া বলছে এই জায়গাটাকে, ঠিক আছে। এই পোর্শনটাকে বলছে কার্ডিয়া, এই পোর্শনটাকে বলছে ফান্ডাস, এই পোর্শনটাকে বলছে বডি, এবং এটাকে বলছে পাইলোরাস, ঠিক আছে। বোঝা গেছে? এইটা হচ্ছে স্টমাকের 4টে পার্ট। হ্যাঁ, এরপর আসছি যে স্টমাক হচ্ছে একটা জে শেপেড অর্গান, প্রাইমারিলি ডিজাইন ফর ফুড স্টোরেজ ফর 2 to 4 আওয়ার্স। 2 থেকে 4 ঘন্টা আমাদের স্টমাকে ফুডটা থাকছে, তারপরে এটা পাচনের জন্য লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এন্ড ফাইনালি অ্যানাসের দিকে হয়ে আমাদের এক্সক্রিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ক্যাপাসিটি অফ স্টমাক হচ্ছে 1500, একজন অ্যাডাল্টের ক্যাপাসিটি অফ স্টমাক 1500। এই যে প্যারামিটার গুলো, এইগুলো একটু আমরা বিভিন্ন রকম বইয়ে দেখে নেবো, ঠিক আছে, যে কোনটা কোন বইয়ে কিরকম আর কি ক্যাপাসিটি আছে স্টমাকে। এখানে আছে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত, 1.5 থেকে 3.5, স্ট্রংলি অ্যাসিডিক। গ্যাস্ট্রিক জুস, স্টমাক থেকে গ্যাস্ট্রিক জুস ফর্ম হয়, গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত, 1.5 থেকে 3.5। দেবো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্টমাকের ক্যাপাসিটি দেওয়া নেই পেঁয়াজে। হুম, তো 1500 ml ধরেই চলো। আমার কথা শোনা, হ্যাঁ আছে, কোথায় আছে বলো তো, পিঁয়াজটা দেবে। স্টমাকের ক্যাপাসিটি কত আছে, 1500 আছে নাকি অন্য কিছু প্যারামিটার আছে? হ্যাঁ, 1.5 লিটার আছে, ঠিক আছে। 1500 ml, 1.5 লিটার। এটা তাহলে অ্যাকিউরেট পাওয়া গেল, অ্যাটলিস্ট একটা কিছু মানে পরিমাপ সঠিকভাবে সমস্ত বই একই রকম দিয়েছে। যাই হোক, তো সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস হচ্ছে, সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস 1500 ml পার ডে, ঠিক আছে। গ্যাস্ট্রিক জুস সিক্রেশন কত হয় পার ডে তে, 1500 ml পার ডে। ব্লাড সাপ্লাই হচ্ছে যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং পোর্টাল ভেন, প্রথমে হচ্ছে ব্লাড সাপ্লাই আসছে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং ভেন, রিটার্ন হচ্ছে পোর্টাল ভেন দিয়ে, ঠিক আছে। পোর্টাল ভেন দিয়ে রিটার্ন হচ্ছে এবং লেফট গ্যাস্ট্রিক আর্টারি দিয়ে আসছে ব্লাডটা স্টোমাকের ব্লাড সাপ্লাই এর মধ্যে। ফাংশনস অফ স্টোমাক, এটা কি বলতে হবে? ফাংশন অফ স্টোমাক আমরা সবাই জানি, টেম্পোরারি ফুড স্টোরেজ, কেমিক্যাল ডাইজেশন, মেকানিক্যাল ব্রেকডাউন। আচ্ছা, কেমিক্যাল ডাইজেশন, স্টোমাক হচ্ছে এমন একটা পার্ট যেখানে কেমিক্যাল এবং মেকানিক্যাল দুই রকমের হচ্ছে যে ডাইজেশনটা হচ্ছে, ঠিক আছে। কেমিক্যাল এবং মেকানিক্যাল দুই ধরনের ডাইজেশন কিন্তু স্টোমাকের মধ্যে হচ্ছে, এটা এমন একটা অর্গান। তো কেমিক্যাল ডাইজেশনটা তো জানি, জিনিসপত্র ওখানে যা কেমিক্যাল আছে সেখান দিয়ে ফুডটাকে ভাঙছে। মেকানিক্যাল ব্রেকডাউনটা কিভাবে হয় কেউ বলতে পারবে আইডিয়া করে? কন্ট্রোল দ্য রেট অফ হুইচ ফুড এন্টার্স দ্য ডুওডিনাম, ডুওডিনামের মধ্যে যে ফুডটা যাচ্ছে সেটাকে কন্ট্রোল করে, রেটটা হচ্ছে যে ফুড যাওয়ার রেটটাকে কন্ট্রোল করে। অ্যাসিড সিক্রেশন করে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন করে, প্রিপারেশন অফ আয়রন ফর অ্যাবজর্পশন, আয়রনটাকে অ্যাবজর্পশনের জন্য প্রিপেয়ার করে। সিক্রেশন অফ গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোনটাকে সিক্রেশন করছে। প্রোডাকশন এন্ড সিক্রেশন অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর দ্যাট আর নিডেড ফর অ্যাবজর্পশন অফ ভিটামিন বি টুয়েলভ, ঠিক আছে। ভিটামিন বি টুয়েলভটাকে হচ্ছে যে
তোমার ইন্ট্রিনসিক প্রোডাকশন অফ সিক্রেশন অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর গুলোকে সিক্রেশন করছে, যেটা হচ্ছে ভিটামিন বি 12 এর জন্য কাজে লাগছে। দ্য টার্মিনাল ইলিয়াম অফ স্মল ইন্টেস্টাইন, টার্মিনাল যে ইলিয়ামটা আছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে, ঠিক আছে। কোশ্চেনটা করলাম, মেকানিক্যাল ব্রেকডাউন স্টমাকের মধ্যে কি করে হচ্ছে? কেউ বলতে পারবে? স্টমাকের কি কাজ মেকানিক্যাল ব্রেকডাউনে? স্টমাকের মধ্যে মেকানিক্যাল ব্রেকডাউন কি করে হচ্ছে? হুম, ঠিক। পেরিস্টালসিস মুভমেন্টের জন্য, এবং CHYME, এটা হচ্ছে যে একটা বলেছিলাম CHYME বলে, চাইম বা কাইম যাই বলো, সেটা যেটা বলেছিলাম, সেই যে তোমার সাবস্টেন্সটা থাকে বা সেই যে স্ট্রাকচারটা থাকে, ওই স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু মেকানিক্যাল ব্রেকডাউনটা হচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে? স্টমাকের মধ্যে যে CHYME বলে একটা আগে একটা বললাম না, তো স্টমাকের মধ্যে যে লেয়ারের এই ওই কাইমটা থাকছে, সেখানে দিয়ে তোমার ওইটা ব্রেকডাউন হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে গ্যাস্ট্রিক কয়েকটা গ্ল্যান্ডস আছে, সিক্রেটরি সেলস লেখা আছে, এখান থেকে বলি। গ্যাস্ট্রিক সিক্রেটরি সেলস, গ্যাস্ট্রিক সিক্রেটরি সেলস কি কি আছে? চিপ সেল, প্যারাইটাল সেল, মিউকাস সেল, জি সেল, ডি সেল এবং এন্টেরোক্রোমাফিন লাইন সেল, ঠিক আছে। এন্টেরোক্রোমাফিন লাইন সেল, ঠিক আছে। তো চিপ সেলটা কি? চিপ সেল হচ্ছে অলসো নোন অ্যাজ জাইগো জাইমোজিক সেল, ঠিক আছে, পেপটিক সেল। তোমরা মনে রাখবে এত কিছু, মানে ডিটেলসে অত যদি মনে নাও থাকে, মোটামুটি সেলগুলোর নাম মনে রাখবে, ঠিক আছে। সেলগুলোর নাম কিন্তু পরে যে এই সেলটা কোথায় অবস্থিত, স্টোমাকে নাকি এখানে সেখানে, এরকম কোশ্চেন দেয়, ঠিক আছে। তো চিপ সেল, প্যারাইডাল সেল, মিউকাস সেল, জি সেল, ডি সেল আর এন্টেরোক্রোমাফিন লাইন সেল। আইপিএস মানে আইপিএস বুঝলাম না। পোস্ট অফ পেশেন্টদের যে দেখা হয় আইপিএস, মানে কোথা থেকে কোশ্চেনটা? আইপিএস টা ভেঙে বলো তো, কি আইপিএস? বুঝতে পারলাম না আইপিএস মানে। আমি তোমার আইপিএস কিসের জন্য অ্যাবডোমিনাল সাউন্ড দেখা হয়? আচ্ছা, অলসো নোন অ্যাজ জাইগোমেনিক সেলস, পেপটাইড সেল, পেপসিনোজেন, এগুলো অনেকগুলো নাম আছে, ঠিক আছে। প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল হচ্ছে অলসো নোন অ্যাজ অক্সিনটিক সেল। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে মেনলি খরিত হয়, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খরিত হয়। প্যারাইটাল সেল ইজ ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। প্যারাইটাল সেলটা মানে ইয়ে করে রাখবে, হাইলাইট করে রাখবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে প্যারাইটাল সেল থেকে। আর প্যারাইটাল সেলগুলো যেখানে থাকে, সেখান থেকেই মেনলি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl-টা হচ্ছে যে খরিত হয়, ঠিক আছে। আর এখানেই হচ্ছে যে অ্যাবসর্পশন হয় কিটা না, ভিটামিন বি 12টা, ঠিক আছে। ভিটামিন বি 12টা এখানে অ্যাবসর্পশন হচ্ছে। এবার আছি ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ইন স্টমাক। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ইন স্টমাকটা হচ্ছে কিভাবে হচ্ছে না, কার্বোহাইড্রেট ডাইজেশন, প্রোটিন ডাইজেশন, লিপিড ডাইজেশন, এছাড়াও আর কিছু নেই, এই তিনটেই।
কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, এই তিনটে ডাইজেশন কিভাবে হচ্ছে? কন্টিনিউড উইথ স্যালাইভারি অ্যামাইলেজ, এটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ দিয়ে কন্টিনিউ হচ্ছে। প্রোটিন ডাইজেশনটা হচ্ছে বিগেন্স উইথ পেপসিন, পেপসিন দিয়ে হচ্ছে। আর লিপিড ডাইজেশনটা হচ্ছে বিগেন্স উইথ গ্যাস্ট্রিক লাইপেজ, ঠিক আছে? গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে হচ্ছে, ঠিক আছে? কার্বোহাইড্রেট ডাইজেশনটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ দিয়ে, ঠিক আছে? কার্বোহাইড্রেটের ব্রেকডাউনটা হচ্ছে, প্রোটিনের ব্রেকডাউন হচ্ছে পেপসিন দ্বারা, ঠিক আছে? পেপসিন দ্বারা হচ্ছে, এবং পরে হচ্ছে যে এইচসিএল দিয়ে হচ্ছে। আর লিপিডের ডাইজেশন হচ্ছে তোমার গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে হচ্ছে। ফ্যাট দিয়ে, লিপিড সাচেস বাটার ফ্যাট যেগুলো আছে বা এগুলো আছে সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে হচ্ছে, ঠিক আছে? আমি জানি না তোমরা কি কোশ্চেন করছো, আমি বুঝতে পারছি না ক্লাসের মাঝে। আমি পড়াচ্ছি ইয়ে, কি বলে, আমি পড়াচ্ছি হচ্ছে যে স্টমাক, তুমি কোশ্চেন করছো এই চিপ সেল পড়াচ্ছি আমি, গ্যাস্ট্রিক সেল। কি কোশ্চেন করছো আমি বুঝতে পারছি না। এখনো অব্দি কেউ বুঝতে পেরেছে কি কোশ্চেন করছে? কে কি কোশ্চেন করলো? কি বলছে? হ্যাঁ, 80 রান বলো তো কি কোশ্চেন? কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, আমি কোশ্চেনের উত্তর দিচ্ছি কিন্তু। হ্যাঁ, সবে শেষে না কোশ্চেন করলে আমি তো বারবার বারবার আটকে যাচ্ছি একটা। আমি ভাবলাম অ্যানাটমি ফিজিওলজি শেষ করে দেবো, কিন্তু 7:30 আপে তো আর পড়াতে পারছি না, তাহলে আমার স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন আমার বাকি রয়ে যাচ্ছে মনে হচ্ছে, বুঝলি? স্মল ইন্টেস্টাইনটা তাও হবে। আচ্ছা, স্মল ইন্টেস্টাইন কি বলেছিলাম? যেটা হচ্ছে দৈর্ঘ্য বেশি সেটাকে হচ্ছে স্মল ইন্টেস্টাইন বলেছিলাম, তাই তো? স্মল ইন্টেস্টাইনটা যেটা দৈর্ঘ্য বেশি সেটা হচ্ছে যে তোমার ইয়ে বলেছিলাম নাকি? সেটাই বলেছিলাম তো, মেসেজ করবো। হুম, স্মল ইন্টেস্টাইন হচ্ছে 6 মিটার লং, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইন হচ্ছে 6 মিটার। স্মল ইন্টেস্টাইন লাইজ ইনটু অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে। এটা হচ্ছে খুব লং একটা টিউব, ঠিক আছে? ঘুরিয়ে পেঁচিয়ে থাকে। এটার মধ্যে হচ্ছে স্পাইলোরিক যে স্ফিংটারটা বললাম, স্টমাকের থেকে এটা স্টার্ট হচ্ছে। স্টমাকের এন্ড পয়েন্টে স্পাইলোরিক স্ফিংটারটা আছে, সেটার থেকে হচ্ছে যে এটা স্টার্ট হচ্ছে। কোথা অব্দি যাচ্ছে? ইলিওসিকাল ভালভ, ইলিওসিকাল ভালভ, পাইলোরিক স্ফিংটার থেকে স্টার্ট হয়ে ইলিওসিকাল ভালভ এই অবধি যাচ্ছে, ঠিক আছে? ইট ইজ ডিভাইডেড ইনটু ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। তিনটে পার্টে ডিভাইডেড হচ্ছে, ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম, ঠিক আছে? It is about 25 centimeter long. Shortest part of the duodenum টা কত সেন্টিমিটার? 25 centimeter long, যেটা হচ্ছে shortest part of small intestine। এখানে কি কি সেল থাকে? ব্রুনার্স গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? মোস্ট অফ দ্য আয়রন ইজ অ্যাবসর্বড ইন ডিওডিনাম। আর হচ্ছে কোলিসিস্টোকাইনিন থাকে, কোলিসিস্টোকাইনিন হরমোনটা থাকছে, ঠিক আছে? এখানে থেকে কোলিসিস্টোকাইনিন হরমোনটা সিক্রেট হচ্ছে মেনলি। আর গল ব্লাডারের থেকে এবং প্যানক্রিয়াসের থেকে যে সিক্রেশনটা আসছে সেটা ডিওডিনামে এসে ওপেন হচ্ছে, ঠিক আছে? ডিওডিনামে এসে সিক্রেটেড হয়ে ডিওডিনামে আসছে মেনলি। এরপরে আসছি জেজুনাম। জেজুনামটা কি? 2 সেন্টিমিটার লং, হচ্ছে ইট ইজ মিডিল সেকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের যে মিডিল সেকশনটা আছে সেই জায়গাটা, ইট ইজ হেল্পিং ফর অ্যাবসর্পশন অফ অলমোস্ট অল নিউট্রিয়েন্টস এক্সেপ্ট ওয়াটার। ওয়াটার অ্যাবসর্পশন হয় না, তা বাদ দিয়ে সমস্ত কিছু অ্যাবসর্পশন হয়। ইয়ের মধ্যে কিন্তু জিআই ট্র্যাক্টের মধ্যে আলাদা আলাদা অ্যাবসর্পশন আছে, মানে বিভিন্ন যে জায়গাগুলো সেগুলোর আলাদা আলাদা অ্যাবসর্পশন আছে, এগুলো কিন্তু গুলিয়ে ফেলো না। সমস্ত জায়গায় কিন্তু সবচেয়ে অ্যাবসর্পশন হয় না। জেজুনামে
জেজুনামের মধ্যে কি মোটামুটি সমস্ত কিছু নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্পশন হচ্ছে এক্সেপ্ট ওয়াটার, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর আসছি ইলিয়াম। ইলিয়াম হচ্ছে যে লংগেস্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, শর্টেস্ট পার্ট কোনটা হলো? শর্টেস্ট পার্ট হচ্ছে ডুওডেনাম, ইলিয়াম হচ্ছে লংগেস্ট পার্ট, ঠিক আছে। এটা কত সেন্টিমিটার? 3 মিটার হচ্ছে লং, ঠিক আছে, 3 মিটার লং। কন্ট্রোল দ্য ফ্লো অফ ম্যাটেরিয়াল ফ্রম দ্য ইলিয়াম অ্যান্ড সিকাম। এখানে ইলিয়াম অ্যান্ড সিকামের থেকে যে জিনিসগুলো আসছে ও এখানে এসে কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে? মোস্ট অফ ভিটামিন B12 অ্যাবসর্ব ইন টার্মিনাল ইলিয়াম। এটা হচ্ছে ভিটামিন বিটা হচ্ছে যে এখানে অ্যাবসর্ব হচ্ছে। আগে পড়লাম যে ভিটামিন বিটা হচ্ছে যে তোমার ফর্ম হচ্ছে, এখানে বললাম ভিটামিন বিটা হচ্ছে যে ফর্ম হচ্ছে, ঠিক আছে। হুইচ হেল্পস টু অ্যাবসর্পশন হচ্ছে যে ইন্ট্রিনসিক যে ফ্যাক্টর প্যারাইটাল সেলসও কিন্তু ভিটামিন বিটা হচ্ছে যে তোমার অ্যাবসর্ব হচ্ছে। আচ্ছা, ভিটামিন বি অ্যাবসর্পশনের জায়গাগুলো একটু দেখে রাখবে। নিডেড ফর অ্যাবসর্পশন অফ ভিটামিন বি, টার্মিনাল ইলিয়াম বা অফ স্মল ইন্টেস্টাইন। হুম, আচ্ছা। পেয়ার্স প্যাচেস। পেয়ার্স প্যাচেস কি? The lymphoid organ of intestine act as a protection against harmful microorganism which found in small intestine, mostly in ileum. মানে ওই কিছুটা ওই প্রোটেক্টিভ তোমার অর্গান হিসেবে কাজ করছে। লিম্ফয়েড অর্গান গুলো এই ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে প্রোটেকশন হিসেবে কাজ করছে, কি না হার্মফুল মাইক্রো অর্গানিজম গুলো যেগুলো আছে, খাবারের মধ্যে যদি হার্মফুল মাইক্রো অর্গানিজম থেকে থাকে তখন সেখানের থেকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। সিক্রেশনটা কিভাবে হচ্ছে? স্মল ইন্টেস্টিনাল গ্ল্যান্ড সিক্রেট এ ওয়াটারি ফ্লুইড দ্যাট প্রোভাইডস ভেহিকল ফ্রম মুভিং কাইম টু ভিলি। কাইম থেকে ভিলি, কাইম যে সেলগুলো আছে সেখান থেকে ভিল্লিতে চলে যাচ্ছে, ঠিক আছে। প্রতিটা ভিল্লি কি কন্টেন্ট করছে? হচ্ছে ব্লাড ক্যাপিলারিজ কন্টেন্ট করে এবং সেখান থেকে ওই ভিটামিন মিনারেলস যেগুলো আছে সেগুলো মানে খাবারের মধ্যে যে ভিটামিন মিনারেলস গুলো আছে সেগুলো সমস্ত কিছু ওখানে অ্যাবসর্ব হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, পেয়ার্স প্যাচেস। আমি কি বললাম? পেয়ার্স প্যাচেস বলিনি? কি বলেছি বলতো টার্মটা? উল্টো পাল্টা বলেছি নাকি? যাই হোক, তো পেয়ার্স প্যাচেস, microvilli or brass border of small intestinal secret 3 types of enzyme। যে মাইক্রোভিল্লি গুলো এখানের মধ্যে আছে ইন্টেস্টাইনের মধ্যে 3 types of enzyme সিক্রেট করছে। কি কি টাইপস? 3 types of এনজাইমের মধ্যে আমরা সবাই জানি ম্যালটোজ, ল্যাকটোজ আর সুক্রেজ। ম্যালটোজ, ল্যাকটোজ আর সুক্রেজ, এই তিনটে হচ্ছে যে এনজাইম ওরা ফর্ম করে। ম্যালটোজ কি করছে? ম্যালটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্লুকোজ তৈরি করছে, ঠিক আছে। ম্যালটোজ হচ্ছে ডাইজেস্ট কি করছে? ম্যালটোজ ইনটু গ্লুকোজ, ম্যালটোজ গ্লুকোজ তৈরি করছে মেনলি, ঠিক আছে। আর ল্যাকটোজ কি করছে? ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ তৈরি করছে। আর সুক্রোজ কি করছে? সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করছে। সরি, আমি ভুল বললাম জলদি করে পড়াতে গিয়ে। হ্যাঁ, ম্যালটোজের সাথে ম্যালটেজ যে যুক্ত হয়ে যে যে তোমার এনজাইমটা ওখান থেকে সিক্রেট হচ্ছে সেটা হচ্ছে ম্যালটেজ। ম্যালটোজের সাথে ম্যালটেজ যুক্ত হয়ে গ্লুকোজ প্লাস গ্লুকোজ তৈরি হচ্ছে। ল্যাকটোজের সাথে ল্যাকটেজ যে এনজাইমটা হচ্ছে যে তোমার তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ তৈরি হচ্ছে। এবং সুক্রোজের সাথে যুক্ত হয়ে সুক্রের যে এনজাইমটা আছে সেটা হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার বলবে যে এগুলো তো আমাদের শরীরে সৃষ্টি মানে তৈরি হচ্ছে এই এনজাইম গুলো, তাহলে ম্যালটোজ, ল্যাকটোজ এবং সুক্রোজ এটা ফুড থেকে আসে, ঠিক আছে। ফুডের মধ্যে আছে ম্যালটোজ, ল্যাকটোজ এবং সুক্রোজ, যেটা আমরা বাইরে থেকে পাচ্ছি। তাদেরকে আমাদের এনজাইম কি ক্ষরণ হচ্ছে? ম্যালটেজ, ল্যাকটেজ এবং সুক্রেজ, বুঝা গেছে। দিয়ে এই দুটো যুক্ত হয়ে এইগুলো ফর্ম করছে। এই দুটো যুক্ত হয়ে এগুলো ফর্ম করছে, এই দুটো যুক্ত হয়ে এগুলো ফর্ম করছে, এই দুটো যুক্ত হয়ে এইগুলো ফর্ম করছে, বোঝা গেছে।
এই তিনটে কি গেল? এটা হচ্ছে ডাইস্যাকারাইড এনজাইম গেল, ঠিক আছে। এরপরে আরো একটা কি আছে, আরো দুটো কি আছে, এন্টেরোকাইনেজ এনজাইম এবং অ্যামিনো পেপটাইডেজ এরাপসিন। অ্যামিনো পেপটাইডেজ এরাপসিন, ঠিক আছে। এন্টেরোকাইনেজ এনজাইমস এর মধ্যে কি আছে, ট্রিপসিন কাইমোট্রিপসিন আছে, ঠিক আছে। একটা মেডিসিন আছে দেখবে, ঠিক আছে, কাইমোরাল ফোর্ট, এটা দেওয়া হয়। এটার মধ্যে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন থাকে, ঠিক আছে। এরপর আসছি অ্যামিনো পেপটাইডেজ অর এরাপসিন, যেটা সেটা কি থাকে, এরাপসিন ডাইজেস্ট পলিপেপটাইডেজ ইনটু অ্যামিনো অ্যাসিড। এরাপসিন কি, ডাইজেস্ট পলিপেপটাইডস ইনটু অ্যামিনো অ্যাসিড। নিউক্লিয়াস ডাইজেস্ট নিউক্লিওটাইডস ইনটু নাইট্রোজেনাস বেসেস, ঠিক আছে। এইগুলোই। আর শুধু পড়ে থাকলো লার্জ ইন্টেস্টাইন, হয়ে যেত লার্জ ইন্টেস্টাইন মোটামুটি। কিন্তু আজকে আর কি বলবো, লার্জ ইন্টেস্টাইনের মধ্যে সেরকম কিছু নেই। লার্জ ইন্টেস্টাইনটা বলেই দিই, আর 2 মিনিট লাগবে। লার্জ ইন্টেস্টাইনটা তোমরা তো বলছো কন্টিনিউ করো, আমার দাদা বকবে, ঠিক আছে। যে ক্লাস এত, তোমরা আগের দিন কি অনেকের হচ্ছে প্রবলেম হয়েছিল যে ক্লাসের পরে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস খুব ঘন ঘন হয়ে যাচ্ছে, তাই প্রবলেম হচ্ছে, একটু টাইম পাচ্ছি না। তো টাইম অবশ্যই দরকার, মাঝে একটু দুটো ক্লাসের মধ্যে না হলে মাথা হ্যাং করে যাবে। যাই হোক, তো লার্জ ইন্টেস্টাইনটা বলে দিই, 1 মিনিট লাগবে জাস্ট। লার্জ ইন্টেস্টাইন তোমার স্মল ইন্টেস্টাইন থেকে এক্সটেন্ড করে যেটা যাচ্ছে, এবং লার্জ ইন্টেস্টাইন হচ্ছে যে সব থেকে এন্ড পার্ট বলতে পারো, ঠিক আছে। এন্ড পার্ট বলতে পারো লার্জ ইন্টেস্টাইন থেকে অ্যানাস শুরু হয়ে তারপরে আমাদের এক্সক্রিশন হয়। তো লার্জ ইন্টেস্টাইনের তিনটে মোটামুটি আহ চারটে চারটে মোটামুটি পার্ট আছে। হচ্ছে যে অ্যাসেন্ডিং কোলন, যেখান থেকে উঠছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপরে ট্রান্সভার্স কোলন, যেটা পাশাপাশি যাচ্ছে সেটাকে ট্রান্সভার্স কোলন বলছি। তারপরে যেটা নিচের দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে যে ডিসেন্ডিং কোলন। অ্যান্ড ফাইনালি হচ্ছে সিগময়েড কোলন, যেটা হচ্ছে রেকটাম বা অ্যানাসের সাথে হচ্ছে যে তোমার যুক্ত হচ্ছে যে পোর্শনটা, এই পোর্শন অব্দি সেটাকে হচ্ছে সিগময়েড কোলন বলছে, ঠিক আছে। চারটে পার্ট পাচ্ছি, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড রিজিয়ন, ঠিক আছে। আর অ্যাসেন্ডিং কোলনের একদম নিচের দিকে থাকে তোমার অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, যদি সিকামের সাথে যুক্ত হয়ে থাকে, ঠিক আছে। এটা কোশ্চেন আসতে পারে যে অ্যাপেন্ডিক্স কোন পার্টের সাথে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের কোন পার্টের সঙ্গে যুক্ত থাকে। যে কোশ্চেন গুলো বলে দেবো না, সেই কোশ্চেন গুলো একটা অন্য কালিতে, রেড কালিতে বা অন্য কোনো একটা হাইলাইটেড কালিতে পাশে পাশে লিখে রাখবে যে এরকম কোশ্চেন আসতে পারে, ম্যাম বলেছিল। সিকাম হচ্ছে 6 সেন্টিমিটার লং পাউচ লাইক স্ট্রাকচার, দেখলে এইমাত্র সিকামটা। তারপর হচ্ছে যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যেটা আছে সেটা সিকামের সঙ্গে যুক্ত হয়ে থাকে। অ্যাপেন্ডিক্সটা কি বলবো, অ্যাপেন্ডিক্সের ইনফ্লামেশনকে অ্যাপেন্ডিসাইটিক্স বলে। আর হচ্ছে যে নর্মাল অ্যান্ড মোস্ট কমন পজিশন অফ অ্যাপেন্ডিক্সিস হচ্ছে যে রেট্রোসিকাল পজিশন, ঠিক আছে। নর্মাল পজিশন অফ অ্যাপেন্ডিক্স ইজ রেট্রোসিকাল পজিশন। অ্যাপেন্ডিসাইটিক্স বলছে ইনফ্লামেশন অ্যাপেন্ডিক্সটা এমনি নর্মাল থাকে, কিন্তু ওটার কোনো কাজ নেই, ঠিক আছে। ওটা ইনফ্লামেশন হয়ে যায় তখন সেটা অ্যাপেন্ডিসাইটিক্স হয়। লেন্থ অফ অ্যাপেন্ডিক্স ইজ 8 to 9 সেন্টিমিটার। 8 to 9 সেন্টিমিটার লেন্থ হয়, ঠিক আছে। এরপর আসছি কোলন। কোলন হচ্ছে ইট ইজ ডিভাইডেড ইন্টু অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং অ্যান্ড সিগময়েড কোলন। চারটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। শর্টেস্ট পার্ট অফ দ্য কোলন ইজ অ্যাসেন্ডিং কোলন, হোয়ারাস কোলন ইজ দ্য লার্জেস্ট পার্ট। ট্রান্সভার্স কোলনটা হচ্ছে লার্জেস্ট পার্ট, আর অ্যাসেন্ডিং কোলন হচ্ছে শর্টেস্ট পার্ট, ঠিক আছে। এরপর আসছি কোলনটা অ্যাকচুয়ালি ওই লার্জ ইন্টেস্টাইনেরই এটাকে কোলন বলে দিয়েছে, হ্যাঁ। আরো 2-3টে বই দেখলে ভালো হতো, ঠিক আছে। এরপর আসছি রেকটাম। তো রেকটাম হচ্ছে যে 13 সেন্টিমিটার লং, আর হচ্ছে যে অ্যানাল ক্যানাল, রেকটামের পরে যে অ্যানাল ক্যানালটা আছে সেটা 3.58 সেন্টিমিটার লং। আর কি বলবো, রেকটামের মধ্যে আর সেরকম কিছু নেই, ব্যাস এইটুকুই।
রেকটামে শুধু সেন্টিমিটার কত কি সেন্টিমিটার সেটা। তারপরে তো রেকটামের আমরা কাজ জানি যে রেকটাম কি করে। স্টুল হচ্ছে যে স্টোরেজ হয় এবং স্টুলটা হচ্ছে অ্যানাল ক্যানাল দিয়ে এক্সক্রিশন হয়। দ্য বাউল কালার অফ স্টুল ইজ আচ্ছা, দ্য ব্রাউন কালার অফ স্টুল ইজ ডিউ টু ইন্ডোল অ্যান্ড স্ক্যালোর স্ক্যাটল স্ক্যাটল এবং ইন্ডোল, এই দুটো টার্ম মনে রাখবে। এইটার জন্য ব্রাউন কালারিস হয় স্টুলের কালারটা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি হয়ে গেল অ্যাক্সেসরি অর্গানস গুলো। একটুখানি বলে দেবো অ্যাক্সেসরি অর্গানস গুলো যেগুলো আছে, আর নেক্সট ক্লাসে আমি ইয়েটা শুরু করছি, ঠিক আছে, তোমার ডিজিজ কন্ডিশনটা শুরু করবো, হ্যাঁ।